যখন বাতাসের গতিবেগ আলাজিহ্বাটাকে স্ট্রাইক করবে তখন আলাজিহ্বা কিন্তু ঠিক এভাবে নড়বে এবং এই কম্পন থেকে কিন্তু তখন স্নোরিং বা নাক ডাকা শব্দ তৈরি হবে। এই যে নিদ্রাহীনতার ফলে তার পরের দিন সকালবেলা একটা ব্যাপক পরিবর্তন আসবে তার দেহে, তার শরীরের মধ্যে ঝিমঝিম ভাব থাকবে, শরীরটা খুবই ক্লান্ত থাকবে, মেজাজটা খিটখিটে হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। যার স্লিম ফিটেড তার কিন্তু নাক ডাকার প্রবণতাটা নেই। কিন্তু এই যে পেটটাই যদি এরকম ডাম্বেলের মতন হয়ে যায়, যেটাকে বলছি আমরা সেন্ট্রাল ওবেসিটি। আপনাকে একটা ডায়েট চার্ট দিয়েছিলাম তাই না? এই সেই ডায়েট চার্ট আপনার মনে আছে কিনা আমি ঠিক এভাবেই আপনার প্রথমে গলাটা চেক করলাম, একটু হা করুন। দর্শক, আমরা কিন্তু কম বেশি অনেককেই অভিযোগ করতে শুনি যে আমার পাশে যিনি ঘুমিয়ে আছেন এত জোরে নাক ডাকেন যে সারা রাত ঘুমাতে পারি না। যে নাক ডাকছে সে তো আরামেই ঘুমাচ্ছে, কিন্তু ওদিকে আমার ঘুম হারাম। কিন্তু যিনি নাক ডেকে ঘুমাচ্ছেন তিনি কি আসলেই আরামে ঘুমাচ্ছেন? দর্শক, নাক ডাকার এই যন্ত্রণা থেকে কিন্তু কম বেশি সবাই মুক্তি পেতে চায়। ঠিক এমনই সমস্যায় ভুগছিলেন মাদারীপুরের উমারখালী গ্রামের অধিবাসী টুকু শেখ। নাক ডাকার সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিলেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে। শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিলেন কিনা সে নিয়ে আজকে আমাদের আলোচনা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। কথা বলবো নাক ডাকার সমস্যার সমাধান নিয়ে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, নাক ডাকার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আসসালামু আলাইকুম, অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ডক্টর মারজান, আমি ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইট মি ইন দিস শো। থ্যাংক ইউ স্যার। এবং দর্শক, বরাবরের মতো আমাদের সাথে একজন বিশেষ মানুষ রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা সঞ্জীব আহমেদ। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সঞ্জীব ভাই, আপনাকে দেখে কিন্তু আজকে আমার এত ভালো লাগা কাজ করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, বিকজ আই এম ফ্যান অফ ইউ। তাই আপনার নাটকগুলো আমি খুব এনজয় করি, খুব মজা পাই দেখে। থ্যাংক ইউ সো মাচ। স্যার, যেহেতু আজকে আমাদের বিষয়টি হচ্ছে নাক ডাকা নিয়ে, স্যার আমরা তো আসলে শুনি যে পাখি ডাকে, বিড়াল ডাকে, কুকুর ডাকে, আমরা মানুষও একজন আরেকজনকে ডাকাডাকি করি। নাক তো স্যার জড় বস্তু, নাক আবার কিভাবে ডাকে স্যার? এই বিষয়টা যদি একটু আমাদেরকে এক্সপ্লেইন করতেন। আমার অ্যাঙ্কার কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়েছে। আসলে প্রিয় দর্শক, আপনারাও হয়তোবা হরহামেশা এই কথাগুলো বলে থাকেন যে ও নাক ডাকে বা আমি নাক ডাকি। নাককে যে দোষ দিয়ে থাকেন, নাক কি আসলে ডাকে? এটা একটা মিথ আমাদের সমাজে বা প্রচলিত একটি শব্দ যে নাক ডাকা। তো দোষটা সব নাকের উপর গেলেও কিন্তু এই নাক ডাকার জন্য নাক শুধুমাত্র দায়ী নয়। সঞ্জীব ভাই এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কিছু চিত্রের মাধ্যমে বোঝাতে চাই যে কী কারণে আমাদের স্নোরিং বা নাক ডাকার শব্দ হয়ে থাকে। ডক্টর মারজান, মূলত আমরা নাক এবং মুখ দিয়ে কিন্তু শ্বাস গ্রহণের কাজটি করে থাকি। সঞ্জীব ভাই, এখন এই শ্বাস গ্রহণের পথে যদি কোনো বাধা তৈরি হয় তবেই কিন্তু নাক ডাকার শব্দ হবে। তো এটার জন্য আমি প্রথমেই নাকের কিছু ডিফর্মিটি দেখাতে চাই। এই যে খেয়াল করো যে নাকের মাঝখানে একটি পার্টিশন থাকে, সেই পার্টিশনটা সোজা থাকতে হবে। যা সোজা আছে তার নাক ডাকা প্রবলেমটা খুব বেশি হবে না হয়তোবা, কিন্তু যদি এই পার্টিশন বাঁকা হয়ে যায় তাহলে শ্বাস গ্রহণে একটি বাধা তৈরি হবে। পাশাপাশি যদি এই যে নাকের মধ্যে যে মাংসপিণ্ডগুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমরা বলছি টার্বিনেট, ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট। এই টার্বিনেটগুলো কিন্তু যদি ফুলে যায় সেক্ষেত্রেও কিন্তু শ্বাস গ্রহণে একটি বাধা তৈরি হবে, কারণ এই জায়গাটা বা রাস্তাটা বন্ধ হয়ে গেল। তো যেখানেই বাধা সেখানেই কিন্তু শব্দ। তাহলে আমি আবার বোঝাচ্ছি, আমরা যদি এই দুটা কম্পেয়ার করি, এই যে একটি নাকের চিত্র, এখানে বাম পাশের যে মাংসপিণ্ডটা এটা কিন্তু বেশি ফোলা দেখা যাচ্ছে, ঠিক কিনা সঞ্জীব ভাই? তাহলে এই পথ দিয়ে নিশ্চয়ই বাতাস বাধাগ্রস্ত হবে। তো বাধাগ্রস্ত হলেই কিন্তু শব্দ তৈরি হবে। যেমন এই পাশটা কিন্তু ক্লিয়ার আছে। ঠিক তেমনিভাবে আমি একটু বাঁকা হাড় দেখাই, অর্থাৎ পার্টিশন বাঁকা হলে কীভাবে বাধা সৃষ্টি হয় একটু দেখাচ্ছি। এই যে খেয়াল করুন, নাকের যে পার্টিশনটা সোজা যার থাকবে সে কিন্তু ভালো অবস্থায় থাকবে, কিন্তু যদি পার্টিশনটা বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন এই যে রাস্তাটা আটকে গেল, তার মানে এখানেও একটি বাধা তৈরি হলো। যেখানেই বাধা সেখানে কিন্তু নাক ডাকার শব্দ হবে। তাহলে
নাকের মধ্যে যদি পার্টিশন বাঁকা থাকে সেক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, মাংস ফুলে গেলে বাধা তৈরি হতে পারে। আর একটা বিষয়, নাকের মধ্যে যদি কোনো কারণে পলিপ বাসা বাঁধে, এই যে খেয়াল করুন মাঝখানে আমরা নাকের ভেতরে একটি পলিপ দেখতে পাচ্ছি। এই পলিপটা থাকার কারণে নাকের পুরো প্যাসেজটা বন্ধ হয়ে যাবে। তার মানে বন্ধ মানে বাধা, আর বাধা মানে শব্দ, এটা তৈরি হলো। এ তো গেল নাকের কথা। এবার আসি আমরা নাকের পেছনে বা নাকের পরে গলার কিছু কারণ রয়েছে। খেয়াল করুন, এই যে আমি এই ছবিটা দেখানোর চেষ্টা করছি, এটা পাশ থেকে দেখা। এই যে এটা হচ্ছে নিচের দিকে নামলো, এটা হচ্ছে আলাজিভ বা আলাজিহবা আমরা যদি বলি, ঠিক আছে। আর এই যে নাক থেকে বাতাস ঠিক এভাবে এই লাইন দিয়ে এদিকে ঢুকবে। তো এখন এই আলাজিহবা যাদের একটু বর্ধিত বা বড় এবং মোটা, তাদের এটা পেছনের দিকে চলে আসে, অর্থাৎ এদিকে সরে আসে। এদিকে সরে আসলে কি হবে, আলটিমেটলি এদিক দিয়ে বাতাস ঢুকতে বাধা তৈরি হবে কিনা? অবশ্যই হবে। যখন বাতাসের গতিবেগ আলাজিহ্বাটাকে স্ট্রাইক করবে, তখন আলাজিহ্বা কিন্তু ঠিক এভাবে নড়বে এবং এই কম্পন থেকে কিন্তু তখন স্নোরিং বা নাক ডাকা শব্দ তৈরি হবে। তার মানে এই যে বর্ধিত আলাজিহ্বা কিন্তু একটি কারণ নাক ডাকার। পাশাপাশি আমরা মুখের কথা যদি চিন্তা করি, মুখ দিয়েও তো বাতাস আমরা গ্রহণ করি। যদি মুখের মধ্যে এই টনসিল দুটো দুই সাইড থেকে বড় হয়ে যায়, এই যে আমি ডান এবং বাম পাশে দুটো টনসিল দেখাচ্ছি, এটাকে বলছি প্যালাটাইন টনসিল। এই টনসিল যদি অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে কি এই রাস্তাটা ন্যারো হবে কিনা? ন্যারো হয়ে যাবে না? হবে। তা মনে রাখবেন, সংকীর্ণ জায়গা দিয়ে বাতাস গেলে শব্দ তৈরি হবে। আমরা যখন শীষ দেই, আমরা কিন্তু ঠোঁট দুটোকে ন্যারো করে যখন বাতাস ছাড়ি, তখনই কিন্তু শীষ তৈরি হয় বা শব্দ তৈরি হয়, তাই না? তো এভাবে করে এই ন্যারো স্পেস দিয়ে যখন বাতাস যাবে, তখন কিন্তু ভাইব্রেশন বা শব্দ তৈরি হবে। আরও একটি কারণ হচ্ছে জিহ্বার গঠনগত পরিবর্তন। অনেকেরই দেখা যাচ্ছে যে এই যে জিহ্বাটা অনেকের পাতলা থাকে, অনেকের মোটা থাকে, হ্যাঁ, এবং স্থূল থাকে। তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বেজ অফ দ্য টাং, এই যে জিহ্বাটা দেখাচ্ছি, জিহ্বার যে গোড়াটা এত বেশি স্থূল যে এটাও মুখগহ্বরের জায়গাটাকে ন্যারো করে দিচ্ছে, হ্যাঁ, যার ফলে নাক ডাকাটা বেড়ে যাচ্ছে বা নাক ডাকার শব্দ তৈরি হচ্ছে। এ তো গেল গলার ভেতরের কিছু পরিবর্তন। এরপর শারীরিক কিছু পরিবর্তন হলেও কিন্তু নাক ডাকা হতে পারে। এই যে খেয়াল করুন, আমি দুটো চিত্র পাশাপাশি রেখেছি। হ্যাঁ, ডক্টর মারজান, এটা তো একদম স্লিম ফিটেড না, একদম পুরোপুরি তোমার মতন। তো দেখো, এই সঞ্জীব ভাইয়ের মতন। আচ্ছা, যাই হোক, স্লিম ফিটেড। যার স্লিম ফিটেড তার কিন্তু নাক ডাকার প্রবণতাটা নেই। কিন্তু এই যে পেটটাই যদি এরকম ডাম্বেলের মতন হয়ে যায়, যেটাকে বলছি আমরা সেন্ট্রাল ওবেসিটি, হ্যাঁ, তুমি খেয়াল করবে যে এই টাইপের মানুষগুলোর মধ্যে কিন্তু নাক ডাকার প্রবণতাটা বেশি। কেন? কারণ এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট রয়েছে। আমরা যখন ঘুমাচ্ছি, এটা একটা ভর আমাদের চেস্টের উপর পড়ছে এবং সেখান থেকে আমাদের শ্বাসনালীটা অনেকটা প্রেশারের মধ্যে চলে আসে। আর তখনই তো বলছি জায়গা শুরু হবে আর শব্দ হবে, ঠিক আছে? এটাও কিন্তু একটি কারণ। তার মানে সেন্ট্রাল ওবেসিটি বা ওয়েট গেন, অতিরিক্ত ওজন, এটা কিন্তু নাক ডাকার একটা অন্যতম প্রধান কারণ আমরা বলতে পারি। এবং এই অতিরিক্ত ওজন যখন তৈরি হয়ে যায়, শুধুমাত্র পেটেই না, আমাদের কয়েকটি জায়গায় পরিবর্তন আসে। যেমন এই যে আমাদের যে চিন বা থুতনি যেটাকে আমরা বলছি, চিবুক বলছি, সেখানেও কিন্তু একটি পরিবর্তন আসবে। দেখা যাবে যে কারো কারো ক্ষেত্রে ডাবল চিন হয়ে গিয়েছে। আমি একটু দেখাই, এখানে পাশাপাশি দুটো চিত্র রয়েছে। আমরা যদি একই মানুষের দুটি চিত্র দেখি, এটা হচ্ছে সে যখন স্লিম ছিল তখন তার চিবুকটা ঠিক এইরকম ছিল। যখন ফ্যাট ডিপোজিশন হয়েছে, খেয়াল করা যাচ্ছে ডাবল চিন হয়েছে, অর্থাৎ এখানে একটি ভাঁজ তৈরি হয়েছে এবং এর ফলে এখানে এক্সট্রা ফ্যাট রয়েছে। এই এক্সট্রা ফ্যাট আলটিমেটলি কী করছে, আমাদের যে শ্বাসনালীটাকে ন্যারো করে দিচ্ছে। আর যেখানেই সংকীর্ণ, যেখানেই অবস্ট্রাকশন, সেখানেই সাউন্ড বা বাধা তৈরি হবে এবং সেখান থেকে ভাইব্রেশন ফলোড বাই নাক ডাকার শব্দ। তাহলে কি বোঝা গেল যে নাক ডাকার জন্য আমরা নাককে দোষ দিলেও কতগুলো জায়গা দায়ী আমাদের দেহে, ঠিক আছে না? নিশ্চয়ই স্যার, আসলে অপরাধী তো শুধু নাক না, অনেকেই সাথে সংযুক্ত আছে। এটা আমার মনে হয় অনেকেরই জানা ছিল না। বিষয়টা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। আজকে নাক ডাকার পেছনের কারণগুলো মানে অনেকগুলো বিষয় জানলাম। আচ্ছা তো আচ্ছা, নাক ডাকা কি কোনো রোগ? এটা কিন্তু অনেকেই আমার কাছেও জানতে চায় যে এটা কি রোগ কিনা, বা অনেকের ধারণা রয়েছে নাক ডাকা এটি একটি আভিজাত্যের বহিঃপ্রকাশ। টাকা পয়সা হয়েছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে, একটু ভুঁড়ি হবে, এটা একটা আভিজাত্যের বহিঃপ্রকাশ। অথবা এটাই সাধারণ নিয়ম, একটা বয়স হবে, সার্টেন পিরিয়ড নাক ডাকবে। এটাকে আসলে কেউ আমলে নেয় না বা এটাকে কেউ রোগ মনে করে না। কিন্তু সঞ্জীব ভাই, আপনি জেনে অবাক হবেন যে এই নাক ডাকা এটা তো একটি রোগ বটেই, এবং এটি
বলা হয় যে করোনার চেয়েও মহামারী আকার ধারণ করছে, প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়ছে কি বলছেন? পৃথিবীর বিভিন্ন দেশে। এবং এটাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য আদার ডিজিজ, অর্থাৎ অন্যান্য রোগ তৈরি করার জনক হচ্ছে এই নাক ডাকা। অতএব আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি নাক ডাকা, স্নোরিং ফলোড বাই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ডেফিনেটলি ইটস আ ডিজিজ, এটি একটি রোগ। সর্বনাশ, ডেঞ্জারাস। স্যার, এই যে ফাদার অফ দি আদার ডিজিজ বলছেন, তার মানে এটি একটি রোগ। এবং স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমাদের কিন্তু অনেক সময় সর্দি লেগে ঠান্ডা লেগেও কিন্তু নাক বন্ধ হয়ে যায়, সে সময়ও কিন্তু অনেকে আমরা হাঁ করে ঘুমাই বা একটু শব্দ হয়। তো স্যার, এই যে যাদের নাক ডাকা রোগ আছে, আপনি যে কারণগুলো বললেন, নাক ডাকার শব্দ হওয়ার ছাড়াও কি আরও কোনো ধরনের উপসর্গ থাকতে পারে? ডেফিনেটলি, যারা নাক ডাকছে বা এই স্নোরিং যদি এমন একটি অবস্থায় চলে যায় যে তার ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে, সেই কন্ডিশনটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অর্থাৎ অবস্ট্রাকশন মানে বাধা, স্লিপ মানে ঘুম, আর অ্যাপনিয়া মানে সিজেশন অফ দ্য রেসপিরেশন, শ্বাস বন্ধ হয়ে যাওয়া। তো যাদের তীব্র মাত্রায় নাক ডাকার সমস্যা এবং সেখান থেকে শ্বাসকষ্টের সমস্যা হয়, তাদের প্রবলেমটা কি হয়? ঠিক মতন ঘুম হয় না রাত্রেবেলা, এবং ইন্টারমিটেন্ট স্লিপ ব্রেকিং হচ্ছে, অর্থাৎ সে 5 মিনিট ঘুমাচ্ছে আবার 3 মিনিট জেগে যাচ্ছে। একটানা যদি সাউন্ড স্লিপ না হয়, তখন কিন্তু তার মস্তিষ্কটা আসলে স্বাভাবিকভাবে থাকবে না, এবং এর ফলে যেটা হচ্ছে তার শরীরে এনজাইম কোএনজাইম ঠিকঠাক মতন নিঃসৃত হবে না। কারণ ঘুমের মধ্যে সৃষ্টিকর্তা আমাদেরকে ঘুম কেন দিয়েছে, দিন এবং রাত কেন দিয়েছে? দিনের আলোতে কিছু জিনিস তৈরি হবে আমাদের বডিতে সূর্যের আলোতে, আবার রাতের আধারে অনেক কিছুই কিন্তু নিশ্চিত হবে, হরমোন, এনজাইম কোএনজাইম, এটার একটা সুনির্দিষ্ট ফাংশন কিন্তু রয়েছে। এখন যিনি নাক ডাকছেন বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যিনি আক্রান্ত, তার এই রাতের সময়টাতে যে এনজাইম কোএনজাইম হরমোন নিশ্চিত হওয়ার কথা, এবং যেটা আমাদের মানবদেহের যে মেটাবলিজম বা আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটাকে আত্তীকরণ করে হজম করে মানে ক্যালোরিটাকে বার্ন করে আমাদের টিস্যুর মধ্যে যে ক্যালোরিটা ঢুকাবে এবং এক্সট্রা যে ফ্যাট সেগুলো আলটিমেটলি আমাদের নিষ্কাশিত হয়ে যাবে, সেই প্রসেসটা কিন্তু লিভার করতে পারছে না, এবং ম্যাক্সিমাম সময়টা কিন্তু রাতের বেলায় কিন্তু এই কাজটা লিভার করে থাকে। তাহলে যে মানুষটি ঘুমাচ্ছে না রাত্রেবেলা ঠিকঠাক মতন, তার লিভারটা ঠিক মতন ফাংশনিং হচ্ছে না, আর ফাংশনিং না হলে তার ক্যালোরি বার্ন হচ্ছে না, আর ক্যালোরি বার্ন না হলে আমাদের ফ্যাট ডিপোজিট হয়ে যাচ্ছে এবং এক্সট্রা মেদ আমাদের শরীরে তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা বা এক্সপ্লানেশন। এবং এর ফলে কি হচ্ছে, তার অতিরিক্ত মাত্রার ওজন, মরবিড ওবেসিটিতে সে আক্রান্ত হয়ে যাচ্ছে, সে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। এটি একটি শারীরিক পরিবর্তন চলে আসছে, যেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে রাত্রেবেলা তার ঠিকঠাক মতন ঘুম হচ্ছে না। এবং এই যে নিদ্রাহীনতার ফলে তার পরের দিন সকালবেলা একটা ব্যাপক পরিবর্তন আসবে তার দেহে, তার শরীরের মধ্যে ঝিমঝিম ভাব থাকবে, শরীরটা খুবই ক্লান্ত থাকবে, মেজাজটা খিটখিটে হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। সে একটা জিনিস কোথাও রেখেছে, কোথায় রেখেছে তার মনে থাকবে না, কারণ তার তো ব্রেনই ঠিক মতন কাজ করছে না। আর তার কারণ হচ্ছে যে তার শরীরে, তার যে ব্রেনের মধ্যে অক্সিজেন প্রপারলি যায় নাই, আর অক্সিজেন বা এই যে অক্সিজেন হচ্ছে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিটাই কিন্তু তার ফুরিয়ে গেল, যে কারণে সে কোনো কিছু মনে রাখতে পারছে না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বিষণ্ণতায় ভুগছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সামাজিকভাবে পারিবারিকভাবে বিভিন্নভাবে সে অবহেলারও কিন্তু শিকার হচ্ছে। তো এগুলো আলটিমেটলি তার শারীরিক পরিবর্তন পরবর্তী কিছু উপসর্গ দেখে আমরা বুঝতে পারবো সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগী। স্যার, সাধারণত নাক ডাকার দোষে কিন্তু দোষী পুরুষরাই বেশি হয়। আমরা শুনে থাকি যে মহিলারাই বেশি বলে আমার স্বামী অনেক জোরে জোরে নাক ডাকে। আসলে কি স্যার শুধু পুরুষরাই দোষী, নাকি মহিলারাও আসলে নাক ডাকে? এটা যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, নাক ডাকা আসলে যে কোনো বয়সে হতে পারে, বাচ্চারাও কিন্তু নাক ডাকে। এই যে আমি একটু আগে দেখালাম যে টনসিল, এডিনয়েড, কিছু কিছু বাচ্চাও কিন্তু নাক ডাকে। তাদের কারণ হচ্ছে তাদের এডিনয়েডটা ওই সময়টাতে বেশি বড় হয়ে গেল, যেটাকে বলছি আমরা এনলার্জড এডিনয়েড। যদি আপনারা আপনার শিশুর মধ্যে দেখেন যে আপনার শিশুটি রাত্রেবেলা হা করে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দ হচ্ছে, ধরে নেবেন আপনার বাচ্চাটি হয়তো বা এডিনয়েডে আক্রান্ত বা এডিনোটনসিলাইটিস আক্রান্ত। অতএব শিশুদেরও কিন্তু নাক ডাকার সমস্যা থাকতে পারে। তারপর বয়সের কথা যদি বলি, যে কোনো বয়সে নাক মানুষ ডাকতে পারে যদি তার ওভার ওয়েট হয়। আর তুমি যে প্রশ্নটি আমাকে করলে যে নাক ডাকা আসলে নারী পুরুষ ভেদে কোনো পার্থক্য রয়েছে কিনা বা কাদের মধ্যে বেশি, সেই ব্যাখ্যাটা যদি আমি দিই, তাহলে আমি বলবো নাক ডাকার মাত্রাটা সঞ্জীব ভাই পুরুষদের মধ্যে বেশি হয়। কেন পুরুষদের ভিতরে বেশি হবে? আচ্ছা, এটার ব্যাখ্যা হচ্ছে আসলে আমাদের কিছু স্ট্রাকচারাল বা অ্যানাটমিক্যাল কিছু গঠন। আমরা যদি শারীরিক গঠনের কথা চিন্তা করি, তাহলে পুরুষদের শ্বাসনালীটা কিন্তু একটু বেশি লম্বা,
হ্যাঁ, এটা তো আপনি মানবেন, এটা গড গিফটেড বা এটা হচ্ছে ক্রিয়েচরই জানেন পুরুষদের শ্বাসনালী কেন লম্বা তিনি করেছেন। এরপর হরমোনাল কিছু ব্যাপার রয়েছে, টেস্টোস্টেরন হরমোন। হ্যাঁ, তো এই হরমোনের একটি প্রভাব রয়েছে। পাশাপাশি আমরা যে শ্বাসনালীর কথা বললাম যে একটু লম্বা হওয়ার কারণে এখানে যে মাসেলগুলো আছে সেগুলো কম্পারেটিভলি শিথিল বা রিল্যাক্স থাকে। তো শ্বাসনালীর মাংসপিণ্ডগুলো যদি রিল্যাক্স হয়ে যায় ঘুমের মধ্যে, সেক্ষেত্রে নাক ডাকাটা বেড়ে যায়। এরপর আমরা আসি যে পুরুষদের যে ঘাড় এবং বুকের উপরের অংশে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট বাই ন্যাচারালি তাদের থাকবে, এটাও কিন্তু একটি কারণ শ্বাসনালীটাকে একটু সংকীর্ণ করা। এরপর হচ্ছে যে সেন্ট্রাল অবেসিটি। এই যে আমি একটু আগে একটা চিত্র দেখালাম যে একটা ডাম্বেলের মতন যে পেট সাইজ, এটা কিন্তু পুরুষদের বেশি হয়, যে কারণে পুরুষদের নাক ডাকার মাত্রাটাও বেশি। এরপর যদি আমরা বলি যে লাইফস্টাইল, পুরুষদের লাইফস্টাইল এবং নারীদের লাইফস্টাইলে কিন্তু একটু পার্থক্য আছে। একজন পুরুষ রাত বিরাতে আড্ডা দিচ্ছে, তাই না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছে, মনে হইলো চল যাই আমরা ওখানে যেয়ে খেয়ে আসি, নান্না বিরিয়ানি বা হাজির বিরিয়ানি খেয়ে আসি। এই যে একটা লাইফস্টাইল, আড্ডা ছলে হোক যেভাবেই হোক, তাদের যে জীবনযাত্রাটা আর নারীদের জীবনযাত্রা একটু পার্থক্য রয়েছে। যেহেতু পুরুষরা ঘরের বাইরে থাকে, খাওয়াটাও কিন্তু পুরুষদের একটু বেশি হয়। হ্যাঁ, চা কফি বেশি খাচ্ছে, তারপর ধূমপান, অ্যালকোহল, এটাও কিন্তু পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে একটু বেশি। তো মনে রাখবে যে অ্যালকোহল এবং স্মোকিং এটা কিন্তু আমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয়, অর্থাৎ শিথিল করে দিচ্ছে, রিল্যাক্স থাকছে। তো এই ঘুমের মধ্যে মাসেল যখন রিল্যাক্স হয়ে যায়, যেমন আলা জিভের কথা বললাম, এটা যখন যত বেশি নরম হবে, যত বেশি শিথিল হয়ে যাবে, তত বেশি এটা ঝুলে যাবে, আর তখন নাক ডাকাটা বেড়ে যাবে। তার মানে কি লাইফস্টাইল একটি ফ্যাক্টর, যেখানে পুরুষরা অতিরিক্ত খাওয়া দাওয়া করে এবং রাত জাগে বেশি। এই যে গল্পের ছলে আড্ডা করতে করতে সে যখন খাচ্ছে, অনেক রাত্রে যখন আহার করছে, যে বলা হয়েছে যে গুরুপাক এবং লঘুপাক, অর্থাৎ রাত্রেবেলা খাওয়ার সময় আমাদেরকে অবশ্যই মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে এবং খুব কম খেতে হবে। কিন্তু আমি যদি গভীর রাত্রে পেট ভরে খাই এবং মশলাযুক্ত খাবার খাই, তাহলে কিন্তু আমাদের নাক ডাকার মাত্রাটা বেড়ে যাবে। এই সমস্ত বিষয় বিবেচনা করে দেখা গিয়েছে যে পুরুষদের মধ্যে নাক ডাকার প্রবণতাটা একটু বেশি। আমার এক বন্ধু, সে বেশ ফ্যাট এবং তার সঙ্গে এক রাত আমি কাটিয়েছিলাম। তারপর থেকে আমি কানে ধরেছি জীবনে আর তার সঙ্গে থাকবো না। কারণ হচ্ছে সে যখন ঘুমায় তার নাক ডাকার আওয়াজটা এরকম যে মনে হচ্ছে যে শ্যালো মেশিন স্টার্ট দিয়েছে। তো আপনার সেই বন্ধু কি খাওয়া দাওয়ার মাত্রাটা কেমন, খুব বেশি খায় নাকি? আমার বন্ধুটা খায় মানে কি, সে রাত বিরাতে প্রায় আমাকে নিয়ে আড্ডা দিতে যায়। কোথায় কোথায় যায়? এই ধরেন পুরান ঢাকা, বিরিয়ানি খাবে। দেখো ডক্টর মারজান, বিরিয়ানির ভিতরে তো তেল থাকে, মশলা থাকে, এগুলো ভর পেটে খায় নাকি? একদম ভর পেটে, এবং আমাকেও খুব উৎসাহ করে, মানে উৎসাহ দেয় যে তুইও খা তুইও খা। আমি বলি যে আমি বিরিয়ানি এবং এই জিনিসগুলো একটু কম পছন্দ করি। আচ্ছা আচ্ছা। এরপরে আবার মাও চলে যায়, তাই নাকি? ইলিশ ভাজা খাবে। আরে বাবা, এই যে মানে স্যাচুরেটেড যেটা ফ্যাট আমরা বলছি, যে অতিরিক্ত মাত্রায় তেল এবং একই তেল বারবার ব্যবহার করা হচ্ছে, যে ট্রান্স ফ্যাট এখান থেকে চলে আসে, এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ফ্যাট ডিপোজিশন করে আমাদের ওবেসিটিটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এই খাবার থেকে যে লোভ সামলানোর বিষয়টা, আর এর কি কোনো সমাধান নেই? ডক্টর মারজান, অবশ্যই এর সমাধান আছে, এবং এই সমাধান করার জন্যই কিন্তু আমরা যারা ইএনটি স্পেশালিস্ট আমরা কিন্তু কাজ করছি। তো আমি একটি ভিডিও চিত্রের মাধ্যমে সঞ্জীব ভাই আপনার প্রশ্নের উত্তরটি দিতে চাই যে নাক ডাকা থেকে স্থায়ী মুক্তি পাওয়া কিন্তু সম্ভব। ঠিক সেরকমই নাক ডাকার ভয়ঙ্কর কিছু সমস্যা নিয়ে আমার চেম্বারে প্রবাস থেকে একজন ভদ্রলোক এসেছিলেন। হ্যাঁ, তিনি হচ্ছেন মাদারীপুরের বাসিন্দা। তো তিনি কিন্তু সুস্থ হয়েছেন। আমরা সেই গল্পটি তুলে ধরব আমাদের একটি বিশেষ আয়োজন পেশেন্টস ফলো আপ ইন হাউস, এই আয়োজনের মধ্য দিয়ে। পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনে বরাবরের মতন আমি ডক্টর বাসুদেব কুমার সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাদারীপুরের উমারখালী গ্রামের টুকু শেখ নাক ডাকার যে কি যন্ত্রণায় ভুগছিলেন, এবং সেখান থেকে টুকু শেখ কিভাবে মুক্তি পেয়েছেন, প্রিয় দর্শক, সেই চিত্রটি আজকে আমি পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজন থেকে আপনাদের সামনে তুলে ধরবো। অপারেশন সাকসেসফুল। আজকে আমরা একটু মিষ্টি মুখ করবো। দাও মামনি, মিষ্টি নাও, মিষ্টি নাও। আপনার জন্য একটি পাঞ্জাবি আনা হয়েছে, এটা পরলে আমি ভীষণ খুশি হব। আর এটা তোমার আম্মুর জন্য, তোমরা তিনজন একই ড্রেস পরবা। ভিউয়ার্স, এটি হচ্ছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল একটি ভালোবাসার আয়োজন, যে আয়োজনটির নাম আমি দিয়েছি পেশেন্টস ফলো আপ ইন হাউস। আমাদের মূল উদ্দেশ্য আজকে টুকু ভাইকে ফলো আপ করবো।
তিনি যে সমস্যা নিয়ে আমার কাছে গিয়েছিলেন সেই সমস্যা থেকে তিনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন এবং বর্তমানে কেমন আছেন সেই আপডেটটাই দিব, থাকুন আমাদের সাথে। তা আপনি যখন প্রথম আমার কাছে আসেন আপনার কষ্টটা কি কি ছিল একটু জানতে চাই। কষ্ট ছিল স্যার, আমাদের ঘুমে প্রবলেম ছিল, নাক ডাকা ছিল। হ্যাঁ। তারপর হঠাৎ করে ঘুমের মাথায় আমি বসে পড়তাম। হ্যাঁ। কিন্তু বসে ঘুম ভেঙে যেত। আচ্ছা আচ্ছা। তাহলে ওই টাইমে মনে করেন আবার কিছু সময় পরে আবার নিয়ে আসে। হ্যাঁ। হঠাৎ করে আমি বসে পড়তাম। আচ্ছা আচ্ছা। বসে পড়লে আবার কিছু সময় পরে আবার অল্প ঘুম হইতো, মনে করেন সারাই তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার ঘুম হইতো সারাই। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই বসে থাকতাম। তখন আমার ওয়াইফে কয় কি রহেন একটা ডাক্তার আছে, এই ডাক্তারটা মানে আপনার। আচ্ছা, আমি তো আপনাকে একটা ডায়েট চার্ট দিয়েছিলাম তাই না? হ্যাঁ। এই সেই ডায়েট চার্ট আপনার মনে আছে কিনা, আমি ঠিক এভাবেই আপনার প্রথমে গলাটা চেক করলাম, একটু হা করুন। আমি এখন দেখতে পাচ্ছি তার গলার ভেতরে এখন আর সেই টনসিলটা নাই, এই অ্যালার্জিওটা খুবই ছোট, ঠিক আছে, ভেতরে অনেক স্পেস তৈরি হয়েছে। টুকু ভাই আপনি একটু বাতাস নেন তো দেখি, আমি একটু খেয়াল করি কেমন বাতাস আসা যাওয়া করে। একটু বাতাস নেবেন। এই দেখুন পুরো ঘূর্ণিঝড়ের মতন, তুলা তার নাকের সামনে রাখতেই পারছি না, একদম মনে হচ্ছে ঘূর্ণিঝড়। কেন? কারণ হচ্ছে তুলা উঠছে, তার মানে নাকের রাস্তা পুরা ক্লিয়ার। তো আমি যখন তাকে প্রথম দেখি তখন খেয়াল করলাম যে তার নাকের হাড়টা বাম দিকে বাঁকা, মাংস 2 দিক দিয়ে ফোলা, পাশাপাশি তার গলার মধ্যে টনসিলগুলো হিউজলি এনলার্জড, আলা জিহ্বা অনেকটা লম্বা এবং স্থূল, জিহ্বার গোড়াটাও অনেকটা স্থূল এবং টনসিলগুলো ফোলা, পাশাপাশি তার ওয়েট তো একটু ছিলই। তো এই যে কন্ডিশন, এটাকে বলা হয় একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন। আপনার শ্বাস নেওয়ার যে রাস্তাটাই হচ্ছে বন্ধ, তো রাস্তা যদি বন্ধ থাকে তো রাস্তা দিয়ে মানুষ হাঁটবে কিভাবে, তাই না? তো এখানে তার অক্সিজেন যাওয়ার রাস্তা হচ্ছে বন্ধ, তাহলে অক্সিজেন ঢুকবে কিভাবে? রাত্রি যখন ঘুমাতে যায় তার তো অক্সিজেনের মানে একটা বিশাল ক্রাইসিসে পড়ে যায়। এই যে আলাজিভাটা লম্বা থাকার ফলে আলটিমেটলি নাক দিয়ে যে শ্বাস যাচ্ছে সেই শ্বাসটা যাওয়ার সময় আলাজিভাটা পেছনের দিকে ব্লক করে দিয়েছে এবং এখানে বাড়ি খাচ্ছে, আলাজিভাটা কাঁপছে এবং এখান থেকে কিন্তু শব্দ উৎপন্ন হচ্ছে। আপনারও কিন্তু ঠিক এইরকম সমস্যাই ছিল, যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আলাজিভাটাকে একটু খাটো করে দিব, টনসিল দুটোকে রিমুভ করে দিব, নাকের বাঁকারটাকে সোজা করব, মাংস চাপাবো, অর্থাৎ তার রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, যার ফলে তার সমস্যাটাও চলে যাওয়ার কথা। পাশাপাশি আমরা তাকে যে ডায়েট চার্ট দিয়েছিলাম সেই চার্ট অনুযায়ী আমি তাকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনলাম, তো যার ফলে কিন্তু ওজনটাও কিছুটা কমছে। তো এইবার টুকু ভাই আপনি একটু স্মরণ করেন তো যে অপারেশনের আগে এবং অপারেশনের পরে আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ আমার ঘুমও খুব কোনো সমস্যা হইতেছে না। হ্যাঁ। নাক ডাকা হইতেছে না। আরামসে সন্ধ্যা শুইলে সারা রাত আমি ঘুমাইতে পারি, কোনো আমার সমস্যা নেই। তাই না? আসলে এটাই কিন্তু আমরা চেয়েছিলাম। আমার তো এটা দেখে খুবই ভালো লাগলো। এই প্রথম কোনো ডাক্তার কোনো রুগীর বাড়িতে গেছে ফলো আপ প্রোগ্রামে। তো এই রুগী যে এত কষ্ট ছিল এটা জানলাম এই ভিডিও দেখে, এবং উনি এখন সন্ধ্যায় ঘুমালে সারা রাত কোনো বাধাবিঘ্ন ছাড়াই, নাক ডাকা ছাড়াই ঘুমাচ্ছেন শান্তিতে। তো আমার যারা ভক্তরা আছেন এবং আমাকে যারা পছন্দ করেন এবং যাদের নাক ডাকার প্রবলেম, এই সমস্যাটা রয়েছে, তারা অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টের সঙ্গে দেখা করবেন এবং এই চিকিৎসাটা নেবেন, এবং নাক ডাকার ভালো চিকিৎসা আছে বাংলাদেশে। ধন্যবাদ দাদা। স্যার, আমরা যেমন দেখলাম যে আমাদের সম্মানিত রোগী টুকু শেখ একটি সার্জারির মাধ্যমে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু স্যার অপারেশন, সার্জারি এগুলো শুনলেই একটা ভয়ভীতি সবার মধ্যে চলে আসে। তো সেক্ষেত্রে স্যার ঘরোয়াভাবে কি কিছু করণীয় আছে এই নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেতে? ডেফিনেটলি ডক্টর মারজান, যে মেকানিক্যাল অবস্ট্রাকশনগুলো আছে সেটা তো আসলে সার্জারি করার প্রয়োজন। যেমন বাঁকা হাট তো আর ওষুধ খেয়ে সেটাকে সোজা করা যাবে না। তারপর যদি নাকের মধ্যে পলিপ থাকে সেটাকে তো সার্জারি না করা পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে না। এরপর টনসিল যদি হিউজলি এনলার্জড হয়ে যায় সেটাকে তো সার্জারি করা ছাড়া, এটা ওষুধ দিয়ে ছোটো করা যাবে না। এরকম কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন ছাড়া যদি তার শারীরিক যে পরিবর্তনটা আছে সেটাকে কিন্তু চাইলেই আমরা কমিয়ে আনতে পারি, এবং প্রধান কারণই কিন্তু আমাদের শারীরিক পরিবর্তন। তো সেই পরিবর্তনটা যদি মনের ইচ্ছা থাকে, যেমন আপনি বলেছিলেন যে আমার যে বন্ধু সে খুব খায়, সে যদি তার জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারে এবং আত্মপ্রত্যয়ী হয় যে না আমি খাবো না, আমি অধিক রাত করে কিছু আহার করব না, এটা একান্তই তার মনের ইচ্ছা, মনের শক্তি, মনের পাওয়ার, এই পাওয়ারটা যদি সে রপ্ত করতে পারে তাহলে কিন্তু সে চাইলেই তার জীবনটাকেও পরিবর্তন করতে পারে। আমরা কয়েকটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে। যাদের নাক ডাকার সমস্যা রয়েছে, ঘরোয়া পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে ঘরের মধ্যে বসেই কিন্তু এই কাজগুলো করা যাবে। যেমন ধরুন আপনি অজুহাত দিতে পারেন
যা বলতে পারেন যে আমি অনেক ব্যস্ত, সময় পাই না, আমি কখন এক্সারসাইজ করব। বিশ্বাস করুন, এক্সারসাইজ করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনি ঘুমের মধ্যে, অর্থাৎ ঘুম থেকে সকালবেলা ওঠার সময় কিন্তু চাইলে কিছু এক্সারসাইজ করতে পারেন, এবং এটা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে জানবেন যে কিভাবে আসলে সেই এক্সারসাইজটি করা যায়। আপনি কিছুক্ষণ আপনি পাটা জাস্ট উঁচুতে তুলে 2 মিনিট ধরে রাখার চেষ্টা করুন, দেখবেন যে আপনার পেটের এখানে ভূমিকম্প তৈরি হয়ে গেছে, এবং সেই কাঁপুনিতে কিন্তু ফ্যাট বার্ন হবে। এটা একটি বিষয়, এক্সারসাইজ। আপনি চাইলে ইয়োগা করতে পারেন, আপনি যোগ ব্যায়াম, আপনি জাস্ট ঘুম থেকে উঠে আপনি যোগ ব্যায়াম শুরু করেন, জোরে জোরে শ্বাস গ্রহণ করুন। এতে করে কিন্তু আপনার যে রেসপিরেটরি, আমি বলেছিলাম যে শ্বাসনালীর যে স্মুথ মাসেল, সেগুলো কিন্তু স্ট্রং হবে। রিল্যাক্স থেকে যখন স্ট্রং হবে তখন সে সহজে ফল ব্যাক করবে না, আলা জিহ্বাটা তখন সহজেই এই যে নড়বড়ে অবস্থা থাকবে না। আপনি যদি যোগ ব্যায়াম করেন, শ্বাস নেন ছাড়েন, এটার জন্য কি খুব বেশি সময়ের প্রয়োজন আছে? আপনি মাত্র 10টা মিনিট সময় দেন নিজেকে। এরপর হচ্ছে যে আপনি কিছু জিনিস বর্জন করুন আপনার দেহ থেকে, আপনার শরীর থেকে। সেটা কি? আপনি যদি ধূমপায়ী হন, আপনি ধূমপানটা বাদ দেন। আপনি যদি অ্যালকোহল সেবন করেন, আপনি সেটি বাদ দেন। আপনার যদি অ্যালার্জিক প্রবলেম থেকে থাকে, অ্যালার্জিক কন্ডিশন থেকে আপনি নিজেকে একটু রক্ষা করুন। আপনি অতিরিক্ত ঠান্ডা খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনি কুসুম গরম পানি দিয়ে নিয়মিত গোসল করুন। আপনি যে বেডশিটটি ব্যবহার করছেন সেটি যেন সাদা বেডশিট হয়, সেটা যেন পরিষ্কার থাকে, তাহলে আপনার অ্যালার্জিক অ্যাটাক হবে না। কারণ অ্যালার্জিক অ্যাটাকে নাকের যে মাংসপিণ্ডগুলো হাইপারট্রফি হয়ে যায়, তখন কিন্তু আপনার নাক ডাকার শব্দ হবে। আপনার বিছানার চাদরটা আপনি 3 দিন পর পর চেঞ্জ করে ফেলুন, কারণ বিছানার চাদর যদি অপরিষ্কার থাকে সেখানে কিন্তু অনেক অর্গানিজম গ্রো করতে পারে। আপনার খাটের নিচটা একটু পরিষ্কার রাখুন, ঠিক আছে? এরপর আপনার যে শোবার যে জায়গাটি, সেটা আপনি মনের মতন করুন। আপনার সুন্দর করে একটি কোল বালিশ বানান, ঠিক আছে? আপনি অতিরিক্ত হার্ড, অতিরিক্ত নরম বিছানা পরিহার করুন। আপনি শোয়ার পজিশনটা চেঞ্জ করুন। আপনি চিত এবং উপর হয়ে না শুয়ে আপনি একটু কাত হয়ে শোন, ডান অথবা বাম কাতে ঘুমান, এবং আপনি রাতের খাবারটা অবশ্যই সন্ধ্যা 7টার মধ্যে অথবা 8টার মধ্যে শেষ করুন। আর রেগুলার একটু হাঁটাহাঁটি করুন, এক্সারসাইজ করুন, দেখবেন যে আপনার এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে। আপনার বাসা হয়তো বা 9 তলায় আছে, আপনি লিফট ব্যবহার না করে আপনি অফিস থেকে এসে আপনি সিঁড়ি বেয়ে 9 তলায় উঠুন, দেখবেন যে হয়তো আপনি লিফটে 1 মিনিটের মধ্যে চলে যাবেন, আর 9 তলা আপনাকে উঠতে গেলে হয়তো আপনার 10টা মিনিট সময় ব্যয় হবে। আপনি এই সময় তো আপনি এক্সারসাইজ করে ফেলেন। এগুলো হচ্ছে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স। এই বিষয়গুলো মানলে আপনি দেখবেন যে ওভারওয়েট থেকে মুক্তি পাচ্ছেন। আর যে ওবেসিটি, এটা যদি না থাকে, আপনার নাক ডাকার সমস্যাটা প্রায় 90 থেকে 95% কমে যাবে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনি এবং আপনার পরিবার, বন্ধু মহলের সবাই যাতে নাক ডাকার একটা ভালো চিকিৎসা নিতে পারেন, আপনার জন্য আজকের যে নিবেদক ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। ধন্যবাদ। দর্শক, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি আমাদের বিশেষ অতিথির হাতে তুলে দিবেন উক্ত হাসপাতালের চেয়ারম্যান সুদেব সাহা এবং ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার। সঞ্জীব ভাই, এই হেলথ কার্ডের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সদস্যবৃন্দ ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন, এবং আমাদের চিফ কনসালটেন্ট ডক্টর বাসুদেব কুমার সাহা স্যারের ফ্রি কনসালটেশনটা আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জীব ভাই, আপনার এই আগমন সত্যি আমাদেরকে আনন্দিত করেছে। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এই অফারের জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতন খুব সুন্দর একটি আলোচনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর মার্জান। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানটি দেখে আমাদের যে সাধারণ জনগণ তারা একটু সচেতন হবে এবং এই নাক ডাকার সমস্যা থেকে তারা মুক্তি পাবে। আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং জিটিভিকেও ধন্যবাদ আমাকে এই সম্মানিত করার জন্য। দর্শক, নাক কান গলা রোগের যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদেরকে কিন্তু ফোন করতে পারেন 014099777862 এই নাম্বারে, অথবা চিঠি লিখে সমস্যাগুলো জানাতে পারেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। পরবর্তী পর্বে নাক কান গলার আরও কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।